নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঝুনেলা। বৃহস্পতিবার বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ। পরের দিন সেই বাজেট নিয়ে আলোচনায় তুমুল তরজা। ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। সামনেই বিধানসভা ভোট, তার আগে বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পরদিন শুক্রবার বাজেট নিয়ে আলোচনা। সেখানে তৃণমূল এবং বিজেপি বিধায়কদের মধ্যে কথার যুদ্ধ। অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। অশোক লাহিড়ীকে অপমান করেছেন অসভ্যভাবে এই চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি কম্পার্টমেন্টাল এমএলএ। তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিল, আমার দয়া জিতে এসেছিল। পরে শুনিয়ে দিলাম যে হামটি ডামটি কি, তা হামটি ডামটি কেন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটকে, সেন্ট্রাল বাজেট, সেটা বললাম। তো শুনতে শুনতে কিসের কি হলো জানি না, সবাই মিলে বেরিয়ে গেলেন। এদিন অধিবেশনে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 60 বছর বয়স হলেই লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার নাম বার্ধক্য ভাতার তালিকায় চলে যায়। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ানো হলো, কিন্তু বার্ধক্য ভাতা বাড়ানো হলো না। এই বিষয়টা ভেবে দেখার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করব। লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের স্বনির্ভর অর্থনৈতিক স্বাধীনতা বা এম্পাওয়ারমেন্টের প্রশ্নে, ক্ষমতায়নের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির সরকার 2026-এ তৈরি হবার পরে মহিলাদের 3000 টাকা করে এই অর্থ দেওয়া হবে। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বলেন, কেন্দ্রীয় বাজেটকে হামটি ডামটি বাজেট বলেছেন মুখ্যমন্ত্রী। ইংরেজি অভিধানে হামটি ডামটি বাজেট কথার কোনো মানে খুঁজে পাইনি। সেটা যদি ভালো অর্থে বলে থাকেন তাহলে ভালো, যদি খারাপ অর্থে বলে থাকেন তাহলে খারাপ। মাননীয় মুখ্যমন্ত্রীর কথা নিয়ে আমি রাজ্য সরকারের পেশ করা বাজেটকে হামটি ডামটি বাজেট বলছি। শুনতে শুনতে কিসের কি হলো জানি না। এ নিয়ে বিধানসভায় হই হট্টগোল শুরু হয়ে যায়। জবাব দেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখনই ওয়াকআউট করে বিজেপি। পরে শুনিয়ে দিলাম যে হামটি ডামটি কি, তা হামটি ডামটি কেন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটকে, সেন্ট্রাল বাজেট, সেটা বললাম। তো শুনতে শুনতে কিসের কি হলো জানি না, সবাই মিলে বেরিয়ে গেলেন। যে আমরা নাকি কিছুই করি না, তো কিছুই না করলে আমরা বারবার আসি কেন? মানুষের পাশে থাকার অঙ্গীকার, সেই অঙ্গীকারটাকে বাস্তবায়ন করেন বলে তাই মা মাটি মানুষের সরকার বারবার আসে, আবার আসবে। অশোক লাহিড়ীকে অপমান করেছেন অসভ্যভাবে এই চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি কম্পার্টমেন্টাল এমএলএ। তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিল, আমার দয়া জিতে এসেছিল। ডক্টর অশোক লাহিড়ী ইজ আওয়ার অ্যাসেট। ডক্টর অশোক লাহিড়ী আর্টিকেলে এদের সব খুলে দেয়। এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, ডক্টর অশোক লাহিড়ী এটা এক্সপোজ করে, তাই এদের অসুবিধা। এদিন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এটা ভোট অন অ্যাকাউন্ট, এর বেশি কিছু নয়। ভোট অন অ্যাকাউন্টকে নির্বাচনী ইস্তেহারে বদলানোর চেষ্টা করা হয়েছে। এটাকে জেনারেল বাজেট ধরা যাবে না, এটা ভোট অন অ্যাকাউন্ট, এবং এই ভোট অন অ্যাকাউন্টটা 4 মাসের। এমন সময় ইমপ্লিমেন্টেশনের পার্টটা বলা থাকে যেই সময় আদর্শ আচরণ বিধি থাকে। অ্যামাউন্ট অফ বেনিফিট বৃদ্ধি করা যায় না, দিস ইজ দ্য ল। বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপি সরকারই বিবেচনা করবে। এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোনো সুযোগ নেই। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট তার প্রদর্শিত পথে বাজেট আমরা পেশ করেছি, সে অভূতপূর্ব বাজেট হচ্ছে জনমুখী বাজেট, মানুষের জন্য বাজেট। যারা একে অনুদান আর ভিক্ষা বলেছে তারাও আজকে দাঁড়িয়ে ওখানে বলছে যে 3000 দেব, 3000 দেব। তো ওরা আসলে তো তবে তো 3000 হবে। নিউজ 18 বাংলা। ঘোষণার পরের দিনই লক্ষ্মী লাভ। মহিলাদের অ্যাকাউন্টে বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। গতকাল থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা। বাজেটে মহিলাদের বাড়তি 500 টাকা দেওয়ার ঘোষণার পরের দিনই অ্যাকাউন্টে বাড়তি টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার জন্য 1000 টাকা পেতাম, এখন থেকে 1500 টাকা পাচ্ছি। টাকা ঢুকেছে? খুব আনন্দ হচ্ছে। গতকালই আমাদের 1000 টাকা ঢুকতো আমরা জেনারেল কাস্টের এই সমস্ত মানুষজন, আজকে সেটা 1500 টাকা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে। এই সমস্ত মানুষদের অ্যাকাউন্টে
এবং যারা এসসি সম্প্রদায় আছে, এই দিদি এসসি সম্প্রদায়ের ওনার 1700 টাকা ঢুকেছে। এই যে বলা এবং তার সঙ্গে সঙ্গে কাজের এই যে মিল, সেই জন্য আজকের আমাদের এই উল্লাস। ওই 12:45-এ আমারও সেই একই ম্যাচে এসে টাকা পেয়েছি, তাই সেই টাকাতে ভান্ডার কিনে নিয়ে দিদিকে ধন্যবাদ জানালাম। আজকের কি টাকা ঢুকেছে? আজকেরই ঢুকেছে 12:45-এ। কত টাকা ঢুকেছে? আমার 1000 ছিল, 1500 ঢুকেছে। কতটা খুশি? খুব খুশি হয়ে ভান্ডার কিনে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে দিত আর 500 টাকা করে বাড়িয়েছেন। আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আর রাজ্যের দিদি মুখ্যমন্ত্রী আমাদের মেয়েদের কথা অনেক কিছুই ভাবে। হ্যাঁ, আমরা খুব খুশি। দিদি যেভাবে আমাদের মহিলাদের নিয়ে উন্নয়নের কথা এত ভাবছেন, আজ অব্দি মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো কেউ এটা ভেবেছে কখনো। তার জন্য আমাদের মহিলাদের পক্ষ থেকে দিদিকে অশেষ ধন্যবাদ জানাই। কতটা খুশি আপনারা? আমরা তো পেয়ে খুবই খুশি। 500 টাকা বাড়িয়েছে, অন্যের কাছে হয়তো মানে কম, মানে 500 টাকা কি হয়, কিন্তু আমাদের জন্য এই যে 1500 টাকা, মানে এটা মানে আমরা ভাবতেও পারছি না যে রাতারাতি দিদি এভাবে বাড়িয়ে দেবে। খুব খুশি লাগছে। কি করে মানে খুশিটা প্রকাশ করব, মানে আমি বলে উঠতে পারছি না। কালকে ঘোষণা আছে, কালকে হ্যাঁ এটা কখনো ভাবতে পারছি না, এটা ভাবতে পারিনি। এটা পেয়ে আমরা প্রত্যেকেই মহিলারা খুব খুশি বা আনন্দিত হচ্ছি। লক্ষ্যটা কি, আদর্শ নাকি আসন? 21-এ শূন্যবামেরা 26-এও তারা যেন দিশা খুঁজে পাচ্ছে না। হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলে ঘরে বাইরে সমালোচনায় খোদ সিপিআইএম এর রাজ্য সম্পাদক। 21-এর ভোটে শূন্য বামেরা কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা করেও নিট ফল 0। এবার সামনে 26-এর বিধানসভার লড়াই। বামেরা চাইছে তৃণমূল বিরোধী ও বিজেপি বিরোধীদের সঙ্গে নিয়ে লড়তে, কিন্তু সঙ্গী হিসেবে কাউকে কি পেল? প্রথমে সিপিএম, তারপর বামফ্রন্ট, তারপর বাম দল সমূহ, তারপরেও তার বাইরে এরকম ব্যক্তি গোষ্ঠী দল যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে অবস্থান নেবে এবং আমাদের সঙ্গে চলতে চাইবে, তাদের সবার সঙ্গে আমরা কথা বলবো। আইএসএফ আগস্ট মাস থেকে আমাদের চিঠি দিয়েছে, সেখানে আসন কোনটা হবে না হবে এখন আসন রফার প্রশ্ন, কারণ আমরা চাই বিজেপি তৃণমূল বিরোধী ভোট যাতে ভাগ না হয় বা কম হয়। পশ্চিমবঙ্গে এবার একলা চলো নীতি কংগ্রেসের। এবছর কেরলেও বিধানসভা ভোট, সেখানে কংগ্রেসের সবচেয়ে বড় প্রতিপক্ষ বামেরা। সেই বামেদের সঙ্গে পশ্চিমবঙ্গে আসন সমঝোতা করলে কেরলে ভুল বার্তা যেতে পারে। প্রতিপক্ষ দলগুলি পেয়ে যাবে হাতিয়ার, তাই বঙ্গে এবার কংগ্রেসের একলা চলো। কংগ্রেস এককভাবে 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবে এবং আমাদের সমস্ত কর্মীরা সবাই মিলে যা চাইছিলেন, সর্বভারতীয় কংগ্রেস কমিটি তাকে অনুমোদন দিয়েছে। একা লড়াই করে পশ্চিম বাংলার উন্নয়নের কথা বলবে। অধীর চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না, এআইসিসি কি করবে তার জন্য অপেক্ষা করছেন। তো সিপিআইএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। সিপিআইএম বিশেষ করে তারা অভিযোগ করছে যে আপনি তৃণমূল ঘেঁষা। আমরা একা লড়াই করছি, বাকি সব অতীত, আর এ বিষয়ে কোনো প্রশ্ন নেই। কংগ্রেস এককভাবে পশ্চিমবঙ্গে লড়াই করছে 294টা সিটে। 21-এ প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তার নেতৃত্বেই বামেদের সঙ্গে আসন সমঝোতা করে এ রাজ্যে ভোটে লড়েছিল কংগ্রেস। এবার 26-এর ভোটের আগে সে অধীর ব্যস্ত নিজের জমি ফিরে পেতে। তার নজর এখন মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদে কংগ্রেস তার নিজের ক্ষমতায় একা লড়তে পারে, এখানে কোনো ভুল নাই। সার্বিক পরিস্থিতি যারা বিচার বিশ্লেষণ করে তাদের যে অবজারভেশন, তাই আমি একা লড়ার পক্ষে। কংগ্রেস হাত বাড়াচ্ছে না। আইএসএফ কি সমঝোতার পথে হাঁটবে, নাকি বামেদের নতুন সঙ্গী হবে জনতা উন্নয়ন পার্টি? মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের তৈরি দল। সম্প্রতি এই হুমায়ুনের সঙ্গে দেখা করেন মোহাম্মদ সেলিম। অনেক সময় বিয়ে বাড়িতে কারোর সঙ্গে দেখা হয়, কেউ কেউ সেলফি তুলে নেয়, তার মানে কিন্তু প্রেম করছে না, তার মানে বিয়ে করছে না। কারোর মুখে ঝাল খায় না মোহাম্মদ সেলিম। আমি সরাসরি একটু চেখে দেখি আসলে ও কি চাইছে, তারপর আমাদের পার্টিতে গিয়ে আমি ব্যাক করবো, আলোচনা করবো, তারপর সিদ্ধান্ত হবে। জামা কিনতে গেলে 8বার 4বার টেনে টুনে দেখো মাপ ঠিক হবে কি হবে না। আর একটা রাজনীতি তুমি করছো, তুমি একটু মাপ দেখ করবে না। সেলিম এই দাবি করলেও হুমায়ুনের সঙ্গে দেখা করায় দলের ঘরে বাইরে প্রশ্নের মুখে পড়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক।
এরই মাঝে চেষ্টা, যদি আসন সমঝোতা করা যায়, যদি এবার খাতাটা খোলা যায়। ও যে দল তৈরি করেছেন নতুন, তার এখন ওইসব লিখিত কিছু তোমরা পাওনি, আমরাও পাইনি। এর পরে আমাদের সঙ্গে কথা বলতে হলে মন্দির মসজিদ রাজনীতি ভোট এটা জুড়বেন না। মুসলমানের নামে একটা সংগঠন করলে, পার্টি করলে, সেটা আইএসএফকে বলেছিলাম এটা হবে না। তার একটা ডেমোক্রেটিক সেকুলার সেট আপ তৈরি করলে তখন আমাদের সঙ্গে কথা হতে পারে। নিউজ 18 বাংলা। রানাঘাটে পুরনো ভাঙাচোরা রাস্তার সংস্কার, বরাদ্দ করা হয়েছে 2,95,00,000 টাকা। পথশ্রী প্রকল্পে প্রথম পাকা রাস্তা পেল উত্তর দিনাজপুরের চোপড়ার গ্রাম। কোথাও তৈরি হচ্ছে পিচের রাস্তা, কোথাও বসানো হচ্ছে পেভার ব্লক। এই ছবি নদিয়ার রানাঘাট পুরসভা এলাকার। পুরসভা এলাকার রাস্তা, অভিযোগ একাধিক জায়গায় রাস্তা বেহাল, যাতায়াত করা দায়। তাই পাকা রাস্তা তৈরির দাবি ছিল দীর্ঘদিন। সেই মতো উদ্যোগ নেয় রানাঘাট পুরসভা। 4 কিলোমিটার রাস্তার জন্য পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয় 2,95,00,000। এরপরেই কাজ শুরু। কোর্ট থেকে বিএলও অফিস পর্যন্ত রাস্তাটা খুব অসুবিধাজনক ছিল। 5-7 হাজার লোক সবসময় যাতায়াত করে এবং গাড়ি ধরুন সারাদিনে 500-700 গাড়ি সবসময় চলছে। সামনে কোর্ট, রাস্তাটা ওনারা শুরু করেছে, কাজ শুরু করেছে, আমরা খুব উপকৃত। এই 13খানা রাস্তা 2,95,28,153 টাকা তার জন্য বরাদ্দকৃত হয়েছে এবং আরও 5খানা রাস্তার নতুন বরাদ্দ আমরা পেয়েছি। মোট 18টা রাস্তা রানাঘাটের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। বেশিরভাগ রাস্তা উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার টেপাগছ এবং অখিলগছের মধ্যে 1.5 কিলোমিটার রাস্তা, পুরোটাই কাঁচা, দীর্ঘদিন ধরে বেহাল। স্থানীয়দের দাবি, বর্ষার সময় এই রাস্তায় দুর্ভোগ চরমে ওঠে। শেষমেশ পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে পাকা রাস্তা। এর জন্য বরাদ্দ করা হয়েছে 1,41,00,000 টাকা। যখন থেকে জন্ম নিয়েছি এখানে কাঁচা রাস্তা দেখলাম, আমাদের এটা দীর্ঘদিনের সমস্যা, সময়টা দেখতেছি এখন পূরণ হলো, রাস্তা হয়েছে, আমরা খুবই খুশি। শিলিগুড়ির খড়িবাড়িতে বিন্না বাড়ি, এখানে বিঘার পর বিঘা চাষের জমি। অভিযোগ নিকাশি ব্যবস্থা বেহাল, তাই বর্ষায় দুর্ভোগ বাড়ে, জমিতে জল জমে নষ্ট হয় ফসল। এই সমস্যার সমাধানে উদ্যোগ নেয় শিলিগুড়ি মহকুমা পরিষদ। 40 লক্ষ টাকা খরচে শুরু কালভার্ট সংস্কারের কাজ। সেই কাজেরই শিলান্যাস হয়ে গেল। এটা হওয়াতে একটু ভালো হবে সবারই। জল যায় না, জল যাওয়ার না যাওয়ার তো রাস্তা ভেঙে যাচ্ছে, এই নিয়ে খুব সমস্যা। এখন যেটা হবে না, গ্রামবাসী সবারই পরিবারী ব্লকের মধ্যে বুন্নাবাড়ি একদম কৃষি প্রধানিত এলাকা, যে এখানটা এত কৃষি চাষ হয়, যেই কথা মানুষের কথা শুনে আমরা কিন্তু কাজটা করছি। এখানটা একটা কালভার্ট হবে, বক্স কালভার্ট হবে এবং কিছুটা গার্ডওয়াল হবে, যে জায়গাটা ভেঙে যাচ্ছে ফ্লাডের সময়। 40,89,000 টাকা ব্যয় কাজটা হবে। নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। উইকেন্ডে ফের শীতের কামড়, দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রা। 14 দিন পরে কলকাতায় আবার 14 ডিগ্রিতে পারদ। কি বলছে আবহাওয়া অফিস? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা, বিস্তারিত বলবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কেমন ওয়েদার থাকবে বিশ্বজিৎ? একদমই ঠিক। 24শে জানুয়ারি শেষ ছিল কলকাতায় 14.1 ডিগ্রি সেলসিয়াস, তারপর 15-16 ডিগ্রির ঘরে তাপমাত্রা চলছিল এবং আজ ফের 14 ডিগ্রির ঘরে 14.4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক এভাবেই শুধু কলকাতা নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কিছুটা কমেছে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা নেমে গেছে। অর্থাৎ আরো একবার শীতের শেষের লগ্নে আরো একবার শীতের স্পেল উইকেন্ডে। আজ এবং আগামীকাল এই শীতের স্পেল থাকবে। তবে সোমবার থেকে সামান্য তাপমাত্রা বাড়লেও সকাল সন্ধ্যে শীতের আমেজটা আগামী সপ্তাহেও থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, একেবারে দক্ষিণবঙ্গের আপডেট যেমন নিলাম, উত্তরবঙ্গের দিকেও নজর রাখি। উত্তরবঙ্গে এখনো কিন্তু জাঁকিয়ে ঠান্ডা রয়েছে। কি বলছে আবহাওয়া অফিস আজকে? পাহাড়ি বা কেমন ঠান্ডা রয়েছে? পার্থ রয়েছে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত বলবে। পার্থ, দেখো, শৈলেশ্বর দার্জিলিং সকাল থেকেই কিন্তু বেশ কনকনে ঠান্ডা রয়েছে, কালিম্পং ঠান্ডার আবহাওয়া রয়েছে। হালকা মেঘলা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এর আকাশ, এবং স্বাভাবিকভাবেই হিমেল হওয়া বইতে থাকায় কিন্তু যে ঠান্ডার যে অনুভূতি সেটা কিন্তু উপভোগ করছেন পর্যটকেরা।
এবং দার্জিলিং এর তাপমাত্রা সকাল থেকে ঘোরাফেরা করছে 6 থেকে 7 ডিগ্রি আশপাশে, অন্যদিকে 9 থেকে 10 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে কালিম্পংয়ের তাপমাত্রা। কার্শিয়াং এবং মিরপুর কিন্তু সামান্য হেরফের হয়েছে তাপমাত্রা। অন্যদিকে সমতলের জেলাগুলোর দিকে যদি তাকাই, এখানেও কিন্তু ঠান্ডার যে মুড তা কিন্তু অব্যাহত রয়েছে। রাজগঞ্জ থেকে কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি সর্বত্রই কিন্তু বেশ ঠান্ডার স্পেল অব্যাহত রয়েছে এবং তাপমাত্রা ন্যূনতম তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করছে বেশ 10 থেকে 12 ডিগ্রি আশপাশে। সাইকেলে সাহারায়, পিরামিডের পাহারায়, কলকাতা থেকে মিশর যাত্রী, হাওড়ার 3 ইয়ারি। বালি, নীলনদ, স্থাপত্য, মরীচিকা। মিশর মানে ম্যাজিক। পিরামিডের পাহারায়, সাইকেলে সাহারায়। সাহারা সাইকেল আমাদের চলছে দারুণভাবে সফল। দিনের বেলা, যদিও এখন উইন্টার সময়, কিন্তু দিনের বেলাটা গরম আছে, কিন্তু আমরা ভীষণভাবে সফল এবং মানে একটা অন্য রকমের অনুভূতি। সাহারা মরুভূমির অন্দরমহলে 3 বাঙালি, দেবাশিস চক্রবর্তী, মলয় মুখোপাধ্যায় এবং পার্থপ্রতিম হাজরা, 3 জনই হাওড়ার। সাহারা সফরের লক্ষ্য পরিবেশ দূষণের মোকাবিলার বার্তা এবং সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার। সত্যি চিন্তা করলে একদম গায়ে আমার কাঁটা দিয়ে আসছে। আমাদের লাস্ট একদম 6 মাস ধরে প্রিপারেশন চলছিল মানসিক ভাবে, কিন্তু স্বপ্ন যে সফল হয়ে যাবে চিন্তাও করিনি এখন। 17 জানুয়ারি কলকাতা থেকে বিমানে মিশরের রাজধানী কায়রো, সেখানে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে সফর শুরু। ভূমধ্যসাগরের পারে মিশরের আলেকজান্দ্রিয়া, সেখান থেকে সাইকেলের সফর। সফরের পথে গ্রেট স্ফিংসের সঙ্গে দেখা, মিশরের বিখ্যাত স্থাপত্য। তারপরে লেক নাসেরে নীল নদের হাতছানি। কলকাতা থেকে মিশরে, সাইকেলে সাহারায়। মিশর থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।